ইংরেজিতে একটা শব্দ আছে আমার খুবই পছন্দের শব্দটা, ওভারওয়েলমড। সো যখন ধরেন কোনো কিছু খুব বেশি মাত্রায় অনুভূত হয়, চোখের শান্তি, মনের শান্তি, আত্মতৃপ্তি সব কিছু যখন ছাপিয়ে যায়, তখন আসলে জিনিসটা হচ্ছে প্রকাশ করার জন্য আমার কাছে এই শব্দটাই সবচেয়ে যথার্থ মনে হয়, ওভারওয়েলমড। এবং এই যে আমরা যে খেলাটা দেখছি এখন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার, কেন বলছে ওভারওয়ান? ধরুন লিটন কুমার দাসের গতকালকের ওই ইনিংসের পর প্রথম দিন, আজকে বাংলাদেশের এইরকম বোলিং, এবং আপনি যদি কোনো কিছু খেলাও না দেখেন, জাস্ট লুক অ্যাট দ্য স্কোর কার্ড, ইউ উইল ফিল মানে সো ওভারওয়ান। এবং সেই অবস্থাটা এখন আমার হয়েছে, কারণ বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এত ভালো পারফরমেন্স, এবং সেটা ধারাবাহিক পারফরমেন্স করতে আমি আসলে শেষ কবে দেখেছি আই ক্যান নট রিমেম্বার। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে বাংলাদেশের পারফরমেন্সটা হচ্ছে দলগত পারফরমেন্স, ৩-৩-২-২, মানে ৩-৩-৬-৪ 10টা উইকেট নিয়েছে বাংলাদেশের 4জন বোলার মিলে। আপনি কার কথা বলবেন? নাহিদ রানা, তাইজুল, মিরাজ তো অ্যাজ ইউজুয়াল। আমি যার নামটা বলিনি, আমি তার কথা আলাদা করে বলতে চাই, তাসকিন আহমেদ, দ্য লিডার অফ দ্য প্যাক। হ্যাঁ, নাহিদ রানার গতি, নাহিদ রানার ওই পেস, বাউন্স, আগুন ঝরানো বোলিং, প্রতিপক্ষকে বিধ্বস্ত করে দেওয়া, 140+150 অ্যারাউন্ড বল করা টানা সারাদিন ধরে, দ্যাট ইজ সামথিং নিউ ইন বাংলাদেশ ক্রিকেট। তাসকিন আহমেদ দীর্ঘ সময় বাংলাদেশ দলের সেকেন্ড পেসার হয়ে থেকেছেন, তাই না? মাশরাফি কখনো লিড দিয়েছেন, মোস্তাফিজের সঙ্গেও তাসকিন ছিলেন তার আড়ালে, বাট এখন তাসকিন তার সেই সময়টাই তিনি পদার্পণ করেছেন যখন হি ইজ দ্য লিডার অফ দ্য প্যাক। এই বোলিং অ্যাটাকের নেতৃত্ব দিতে হবে তাকে, এবং তাসকিন সেটা কি অসাধারণভাবেই না করছেন। আজকে আমি কেন তাসকিন কিনা এত কথা বলছি? তার মর্নিং স্পেলের বোলিং, কালকে পাকিস্তান যেখানে শেষ করলো, এবং তারপর আজকে যে এইভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এটা অন্তত গতকাল সারা রাতে আমার মনে হয় না অন্য কেউ ভাবতে পেরেছিলেন যে বাংলাদেশের পেস বোলিং এবং তাসকিনের নেতৃত্বে যেভাবে তিনি বল দুদিকে সুইং করাচ্ছিলেন, এবং যেভাবে তিনি আসলে পাকিস্তানি ব্যাটারদের ফাঁদে ফেলেছেন, বোকা বানিয়েছেন, ট্রেমেন্ডাস বোলিং পারফরমেন্স, এবং একেবারে টেস্ট ক্রিকেট বোলিং পারফরমেন্স, যেখানে আমরা প্রায়ই বলি না তাসকিনের মাথা নাই, ব্রেন দিয়ে তিনি বল করেন না, এবং টেস্টে আসলে এটা বেশি দরকার, আপনার সিচুয়েশন অনুযায়ী মানিয়ে নেয়ার বোলিংটা করা দরকার। এবং এই যে কন্ডিশন ওভারকাস্ট, সেটার এত চমৎকার সুযোগ কাজে লাগিয়েছে বাংলাদেশের পেসাররা, হ্যাটস অফ, ভেরি ওয়েল ডান। এবং ওয়ান্স এগেন ক্রেডিট গোস টু নাজমুল হোসেন শান্ত, যেটা নিয়ে আগেও কথা বলেছি। আজকের ভিডিওটা এরকম একটা আত্মতৃপ্তিরই ভিডিও, অন্তত এই ভিডিওতে, হ্যাঁ একটা, মানে এই ভিডিওতে অন্তত সমালোচনার কিছু নেই বাংলাদেশ ক্রিকেট দলে। যখন হয় না আপনার একদম সবকিছু ওকে হয়, সবকিছু পারফেক্ট হয়, সেরকম একটা দিন, দুটো দিন ছিল বাংলাদেশের ক্রিকেটে। ইনফ্যাক্ট হ্যাঁ, শেষ বেলায় মোমিন আলমের আউটটা আফসোস আক্ষেপ বাড়িয়েছে, স্পেশালি অ্যাট দ্য ভেরি লাস্ট ওভার, অ্যাট দ্য ইভেন্চুয়ালি যেতে লাস্ট ডেলিভারি হয়ে গেছে দিনের। কালকে সকালে নতুন ব্যাটসম্যানকে সাথে নিয়ে শুরু করতে হবে, মুশফিক হয়তো যোগ দেবেন, কিন্তু মোমিনুল থাকলে আরেকটু আত্মতৃপ্তিটা বেশি হতো। বাট স্টিল আমাদের আসলে ওই যে চাওয়ার তো কোনো শেষ থাকে না। কিন্তু এখন পর্যন্ত এত লম্বা রানের লিড, 150+ লিড, হাতে 7 উইকেট, মাত্র তৃতীয় দিন, বৃষ্টির সম্ভাবনা আছে যেটা গত দুদিন ধরেই ছিল, কিন্তু শেষ পর্যন্ত বড় বাধা হয়নি বৃষ্টি, ফলে সব কিছুই এখন আসলে বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ অন টপ টেস্ট ক্রিকেটে, কিন্তু আপনি তখনই ম্যাচ জিতবেন যখন আপনি প্রথমত আইদার হচ্ছে আপনাকে সমানে সমান লড়তে হবে, অথবা টানা প্রত্যেকটা সেশনে আপনাকে একই লেভেলে পারফর্ম করে যেতে হবে এবং ভালো খেলতে হবে। পাকিস্তানের যে আপনি দেখেন বোলিং ওয়াইজ, অফকোর্স বাংলাদেশ ফার ফার বেটার, ব্যাটিং ওয়াইজ তো দুর্দান্ত, ফিল্ডিং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, পাকিস্তানের দিকে যদি আপনি আজকে তাকান, শেষ সেশনে তাদের ফিল্ডিংয়ের দিকে তাকান, বাংলাদেশের ফিল্ডিং নিয়ে মানে স্যাটিসফ্যাকশনের লেভেলটাই অন্যরকম হবে। একটু লিটন কুমার দাস সম্পর্কে কথা না বললেই না, কারণ আমি ভিডিওটা করিনি যদিও, বাট লিটনের এরকম মুগ্ধতা ছড়ানো ব্যাটিং বহুবারই দেখা হয়েছে, মাঠে বসে দেখা হয়েছে, এবং সিলেটের ভেন্যুটা লিটনের জন্য স্পেশাল, এটা নিয়ে আর বলার কিছু নাই। এবং সেখানেই তিনি, এবং টেস্টে আমাদের সত্যিকার অর্থেই ক্রাইসিস ম্যান, যারা ধরুন 90s কিড, মিলেনিয়াল আমাদের মতো অনেক আগে থেকে যারা খেলাটা ফলো করেছেন, তারা জানেন আমাদের এরকম ক্রাইসিস ম্যান বাংলাদেশ ক্রিকেটে সবসময় ছিল, যেটা অ্যাকচুয়ালি যেটা বলা হতো, ধরুন লেটসে খালিদ মাসুদ পাইলট ক্রাইসিস ম্যান হয়ে উঠতেন, কখনো মোহাম্মদ রফিক ক্রাইসিস ম্যান হয়ে যেতেন, মাহমুদুল্লাহ রিয়াদ দীর্ঘ সময় সেটা হয়েছেন। টেস্টে এখন আমাদের প্রপার ক্রাইসিস ম্যান লিটনকে কেন বলা হচ্ছে? তার যে 6টা 100, তার 3টাই পাকিস্তানের সঙ্গে, 4টায় এমন সিচুয়েশন এসেছে 100গুলো, আপনি যদি দেখেন, ইয়াসমিন ক্রিকইনফো একটা ফটোকার্ড শেয়ার করেছে, 20 রানে 4 উইকেট, লিটন কুমার দাস নেমে সেঞ্চুরি, দলের রান নিয়ে যাওয়া 200 বা 300+, 49 রানে 4 উইকেট, লিটন কুমার দাসের তখন এই চিরচেনা ব্যাটিং। অনেকটা এই জায়গাটাই আমার খুব ফেভারিট ব্যাটসম্যান মনে পড়ে যায় ব্রায়ান
চার্লস লারা, যিনি প্রেসারে না পড়লে তার সেরাটা আসতো না। ব্রায়ান লারার জন্য ব্যাটিংয়ের পারফেক্ট মঞ্চ হচ্ছে 5 উইকেট পড়ে যেতে হবে 50 রানের মধ্যে, তিনি এক প্রান্ত থেকে লড়াই করবেন টেল এন্ডারদের নিয়ে, এবং লিটন কুমার দাস এটাকে রীতিমতো টেমপ্লেট বানিয়ে ফেলেছেন। ম্যাচের পর ম্যাচ এই কাজটা তিনি করে চলেছেন এবং এই কাজে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন আমাদের টেল এন্ডাররা। আমি গত ম্যাচের যেটা পয়েন্ট আউট করেছিলাম, বাংলাদেশের ফার্স্ট টেস্ট ইন মিরপুর, দু দলের মধ্যে বড় পার্থক্য করে দিয়েছিল টেল এন্ডার ব্যাটিং। বাংলাদেশের যে টেল এন্ডারদের যে কন্ট্রিবিউশন, পাকিস্তানের যে কন্ট্রিবিউশন, সেখানে একটা বড় পার্থক্য হয়েছে দুই দলের, এবং ওই গ্যাপটা আসলে পূরণ করতে পারেনি। সেই টেল এন্ডার পারফরমেন্স এই ম্যাচেও আমরা দেখলাম। হ্যাঁ, অফকোর্স 110 রানে 5 উইকেট, তাইজুল যখন নামেন তখন 100, মানে ওই জায়গা থেকে তাইজুলদের নিয়ে লিটন কুমার দাস সেঞ্চুরি করেছেন, দলের রান নিয়ে গেছেন 278-এ, বাকিদের খুব বেশি রান ছিল না, কিন্তু যে বলগুলো তারা খেলেছেন, ফেস করেছেন, লিটনকে ওই কনফিডেন্সটা দিয়েছেন, তাকে সঙ্গ দিয়েছেন, সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং টেল এন্ডারদের কাছ থেকে এরকম পারফরমেন্সই আমরা চাই। ফলে ফার্স্ট টেস্টের ধারাবাহিকতা বাংলাদেশ এই টেস্টেও রেখেছে, টেল এন্ডারদের পারফরমেন্স। পাকিস্তান এই জায়গাটায় ইমপ্রুভ করেছে অবভিয়াসলি, একজনের ইনক্লুশন সাজিদ, এবং হাসান আলীও খুব ভালো ব্যাট করেছেন, কিন্তু দুজনেরই ফার্স্ট ক্লাস 100 আছে প্রবাবলি, সাজিদ এবং হাসানের। ফলে সহজসরল ভঙ্গিতে তারা রিজওয়ান বাবর 170-এর মধ্যে চলে যাওয়ার পরও তারা রানটাকে 232 পর্যন্ত নিতে পেরেছেন। বাট বাংলাদেশ যে শেষ পর্যন্ত এই লিড নিতে পেরেছে, অল ক্রেডিট গোস টু আওয়ার বোলিং অ্যাটাক, এবং স্পেশালি ওয়ান্স এগেইন তাসকিন আহমেদ। তার ওই শুরুটা যেরকম দরকার ছিল, ঠিক একইভাবে টেল এন্ডার যাতে বেশি ভোগাতে না পারে, কিংবা বাবর আজমের মতো কেউ একজন যখন সেট হয়ে যান, যাকে মনে হয় যে তাকে তখন আউট করার কিছু উপায় থাকে না, তখনই আসলে পার্থক্যটা গড়ে দিতে পারেন একজন এরকম গতিময় পেসার, যেটা আমাদের ছিল না। আপনি দেখেন, নাহিদ রানা না থাকলে এই ম্যাচে বাবর আজম কই যে থামতেন ওই জন্য, বাবর আজম না থাকলে আমাদের টেল এন্ডার গুটিয়ে দিতে, নাহিদ রানা না থাকলে আমাদের টেল এন্ডার গুটিয়ে দিতে কত সময় লাগতো, এটার ব্যাপারে আমি নিশ্চিত নই। কিন্তু এখন আমাদের নাহিদ রানা আছেন, ওই পেসে তিনি বাবর আজমের মতো ব্যাটসম্যানকে, সেট ব্যাটসম্যানকে, যিনি দারুণ কনফিডেন্সের সঙ্গে 68 রান করেছেন অনলি ফ্রম 84 ডেলিভারিজ, তাকে বোকা বানাতে বাধ্য করতে পারেন, টেন্টেটিভ শট খেলে তাকে আউট করতে পারেন। ক্রেডিট গোস টু নাহিদ রানা, এবং শেষ দিকে টেল এন্ডারদের অবশ্যই গুটিয়ে দেওয়ার ক্ষেত্রে তার তো আরেকটা অবদান আছে। এবং তাইজুল, ব্রিলিয়ান্ট ম্যাজিশিয়ান, ওয়ান্স এগেন আনসাং হিরো, লাভ টু প্লে হিজ পার্ট বিহাইন্ড দ্য সিন, এবং সেটাই তিনি করেছেন। রিজওয়ানকে যে বোলটা করেছেন, যেভাবে বোকা বানিয়েছেন, দ্যাট ওয়াজ মানে একেবারে টপ ক্লাস বোলিং ফ্রম তাইজুল, এবং এটা তিনি খুবই সাধারণ, তার জন্য সাদা মাটা একেবারে, তিনি সবসময় এটা করে থাকেন, এবং মিরাজও তার পার্টটা প্লে করেছেন। ফলে এই যে দলগত পারফরমেন্স কম্বিনেশন, হ্যাঁ ব্যাটিংয়ের দিকে তাকালে মনে হবে লিটন কুমার দাসের একার অবশ্যই সেটার অবদান ছিল। বোলিংয়ে কিন্তু আমরা 20 উইকেট নেওয়ার জন্য যেরকম বোলিং দরকার, সেটা আমরা অর্ধেক কাজ সমাপ্ত করেছে। 10 উইকেট 4 জন বোলার মিলে নিয়ে নিয়েছে, বাকি আছে যার জ্বলে ওঠা, অফকোর্স শরীফুল, তিনি সেই অপরচুনিটিটা পাবেন পরের ইনিংসে, এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইনিংসে দুটো জিনিস, একটা হচ্ছে বাংলাদেশের বোলিং অবশ্যই সেকেন্ড ইনিংসে, এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কি বলেন, টেল এন্ডারদের ব্যাটিং। ওয়ান্স এগেন আমি বলছি আপনাকে, কারণ বাংলাদেশ যে অ্যাপ্রোচে ব্যাট করছে, ইটস ভেরি ক্লিয়ার, প্রিটি ক্লিয়ার, যে বাংলাদেশ পজিটিভ ইন্টেন্টে খেলতে চায়, খেলাটাকে দ্রুত শেষ করতে চায়। এই উইকেটে এবং এই কন্ডিশনে আসলে আপনি ধরে প্রপার ওল্ড স্কুল টেস্ট ক্রিকেট খেলে ম্যাচ জেতাটা অনিশ্চিত হয়ে যেতে পারে। সেই জায়গাটায় আপনাকে রিস্ক নিতে হবে, যেটা বাংলাদেশ গত ম্যাচে নিয়েছে। শান্ত এই মেসেজটা খুব পরিষ্কার করে দিতে পেরেছেন দর্শকদের, টিম ম্যানেজমেন্টকে এবং তার ক্রিকেটারদের, যে উই হ্যাভ টু প্লে লাইক দিস, আমরা এরকম রিস্ক নিয়েই খেলতে চাই, তাহলে আসলে আমাদের এরকম ফলাফলগুলো পক্ষে আসতে থাকবে। বাংলাদেশের রিস্ক নেওয়ার কাজটা করেছে। এই ইনিংসের দিকে যদি আপনি তাকান, বাংলাদেশ এখন পর্যন্ত ব্যাট করেছে 4-এর উপর রান রেটে, টেস্টে 4-এর উপর রান বাংলাদেশ দলের জন্য এটা একটা দুর্দান্ত পজিটিভ, বিগ লিপ, এবং বাংলাদেশ এই কাজটা খুব সাফল্যের সঙ্গে করতে পেরেছে, এবং প্রিটি শিওর যে পরের ব্যাটাররাও অনেকটা সিমিলার অ্যাপ্রোচ নিয়ে খেলবেন। এই জায়গাটায় অবশ্যই জয়ের 50টা খুবই ইম্পর্টেন্ট। তানজিদ তামিমের ডেবিউ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, ইটস ভেরি আর্লি টু সে, বাট আমার মনে হয় যে তারা তাদের কাজটা পুরোটাই, দল একটা অ্যালাইনমেন্টে আছে, যে মেসেজ, যে প্ল্যানিং নিয়ে দল খেলতে নেমেছে, সেটা এক্সিকিউট করছেন এক একজন, যার যার মতো কাজ করছেন, কেউ সৈন্য, কেউ ঘোড়া, কেউ হাতি, কেউ নৌকা, কেউ রাজা, কেউ মন্ত্রী। এখন শুধুমাত্র মানে উই আর উইং, মানে আইং ইনটু অ্যানাদার উইন, পাকিস্তানের সঙ্গে 4th স্ট্রেট টেস্ট উইন। গত টেস্টে 3টা রেজাল্ট খোলা ছিল, পাকিস্তানের হার, বাংলাদেশের হার এবং ড্র। এই টেস্টে একটাই রেজাল্ট খোলা, বাংলাদেশের জয়, এবং সেইটা আসলে কত দ্রুত কিভাবে আসবে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। যদি ওয়েদার আঘাত না হানে, খুব দ্রুতই হয়তো চলে আসবে। দ্যাটস ইট, আজকের মতো বিদায়, বাই বাই, চাচা, অল দ্য বেস্ট ওয়ান্স এগেন বাংলাদেশ।